প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাস কর্মশালায় আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর সূচক এবং লগারিদম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে শুরুতে আমি দুইটা ভাগে ভাগ করছি। তো প্রথম ক্লাসগুলো আমি বেসিক আলোচনা করব, দ্বিতীয় ক্লাসগুলোতে তোমাদের কিছুটা ম্যাথ সলিউশন করে দেওয়া হবে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথম ক্লাসটা আমি তোমাদের এই সূচক এবং লগারিদমের যে বেসিক আলোচনাগুলো আছে সেগুলো ভিত্তিক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক ও লগারিদম মূলত এটি বাস্তবিক ক্ষেত্রে আমরা কোথায় ব্যবহার করি? যেমন ধরো বড় বড় যোগ, বিয়োগ কিংবা বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে আসলে কিন্তু আমরা কি সূচক এবং লগারিদম গুলো কি করি? ব্যবহার করি। আচ্ছা, আমি যদি শুরুতেই বলি, তোমরা সবাই পরিচিত এবং সবাই জানো, আমি যদি দেখি a to the power m into a to the power n। শিক্ষার্থীদের খেয়াল করো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে বৃত্তি, আর এটা হচ্ছে ঘাত বা পাওয়ার বা সূচক। শিক্ষার্থীদের খেয়াল করে দেখো, নিচে যেটা আছে সেটা হচ্ছে বৃত্তি এবং উপরে যেটা আছে এমটা, এটা তিনটা নাম। এর কয়টা নাম? তিনটা নাম। একটা হচ্ছে ঘাত, আর একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে কি? সূচক। আমরা তিন নামের সাথে পরিচিত থাকবো, কারণ পূর্ণাঙ্গের মধ্যে কি চাই সেটা বলা যায় না, এজন্যই তোমরা তিন নামের সাথে পরিচিত থাকবে। মূলত সূচকটা কি, পাওয়ারটা কি ঘাত বলা হয়। এখন শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো a to the power m into a to the power n। গুণের ক্ষেত্রে যদি দুইটার বৃত্তি যদি সেম থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করব? যোগ করব। বৃত্তিকে ঠিক রেখে আমরা পাওয়ারগুলো কি করব? আমরা যোগ করে দেব। সেটা হচ্ছে তোমাদের এক নম্বর একটা সূত্র। আবার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যদি বাস্তব উদাহরণ তুমি দেখতে চাও, এরকম ধরো a to the power 5 into a to the power 7। তাহলে আমি বলছিলাম বৃত্তিটা ঠিক রাখবা, বৃত্তি যা আছে তাই জানি। তাহলে বৃত্তি আছে কে থাকবে, এখন পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে 5 + 7 দ্যাট মিন্স কত হচ্ছে? a to the power কত হচ্ছে? 12। তার মানে आंसरটা হচ্ছে কত? a to the power 12। আবার একই ভাবে যদি আমি ভাগের ক্ষেত্রে হয়, কি হয়? a to the power n বা a to the power n। এখানে খেয়াল করো, এখানে দুইটা কন্ডিশন। এখানে কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন আসবে। এটা যদি আমি লিখি তাহলে কি হবে? a to the power m minus n। তাহলে খেয়াল করো, a to the power m বা a to the power n হলে কি হয়? আমরা এই n টাকে উপরে তুলে দেব মাইনাস করে। বৃত্তিটা সেম থাকবে, বৃত্তির কোনো পরিবর্তন হবে না, কারণ দুটোটা অংশের বৃত্তি কি একই, বৃত্তি একই থাকবে এবং পাওয়ারগুলো দেখো ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে m আর একটা হচ্ছে n। তাহলে যদি ভাগাকারে থাকে তাহলে এই পাওয়ারটা উপরে তুলে দেব মাইনাস করে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এখানে শর্তটা হচ্ছে কিরকম? এরকম শর্তটা হচ্ছে যদি m is greater than কি হয়? n। তার মানে কি, এই উপরের পাওয়ারটা নিচের পাওয়ার থেকে যদি বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। দেখো আরেকটা কন্ডিশন আছে এখানে, যেমন a to the power m by a to the power n। আমরা আবার কি করব? আরেকটা ফর্মুলা কি দেব? দেখো 1 by a to the power n minus m। এটার জন্য একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে দেখো n এর মানটা কার থেকে বড় হবে? n থেকে বড় হবে। দ্যাট মিন্স উপরের পাওয়ারটা ছোট হবে, নিচের পাওয়ারটা বড় হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি রকম ভাবে দেখো, যদি কোথায় এরকম থাকে, ধরো a to the power 3 আর এখানে আছে কত? a to the power 5। তার মানে একটা জিনিস খেয়াল করো, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে তুমি কি করবা? 1 বাই বৃত্তীয় তো একই থাকবে, এই নিচের পাওয়ারের সাথে উপরের পাওয়ারটা মাইনাস করে দাও। তার মানে কত আসছে? 1 বাই s। এটা গেল তোমার এই দুই নম্বর এই টার্মের ক্ষেত্রে। আমি যদি এক নম্বর টার্মের ক্ষেত্রে দেখি, যদি উপরেরটা বড় হয় কি হবে? দেখো a to the power 5 বাই s। যদি এরকম আসে তুমি কি করবে? তাহলে দেখো উপরের a to the power m, a to the power n। তার মানে কি, এই 5টা 2 থেকে বড়। তারপরে এই পাওয়ারটা তুমি কি করো? 5 এর সাথে নিয়ে যাও, বৃত্তিটা কি থাকবে? 5 - 2। তার মানে কত আসছে? a to the power 3। তাহলে শিক্ষার্থীদের একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো,
উপরের পাওয়ার যদি বড় হয় নিচের পাওয়ার যদি ছোট হয় তাহলে ছোট পাওয়ারটা আমি উপরে থেকে মাইনাস করে তুলে দিব। আবার যদি উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বড় হয় তাহলে 1 দিয়ে কি করব, নিচের পাওয়ারটা উপরের পাওয়ারটা নিচের পাওয়ারের সাথে কি করব, বিয়োগ করে দিব। এই হচ্ছে ভাগের ক্ষেত্রে একটা ফরম্যাট। তো শিক্ষার্থীবৃন্দ আবার একটা জিনিস দেখো, যদি গুণের ক্ষেত্রে কি হয়, আমি লিখলাম add b টু দি পাওয়ার m, তার মানে কি দেখো এই পাওয়ারটা কিন্তু এই a এর উপর আছে n হলো b এর উপর আছে, তাহলে আমি এটা কিভাবে লিখবো, ভেঙে কিভাবে লিখবো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার b টু দি পাওয়ার কত n, আমি এটাকে এভাবে ভেঙে লিখবো। আবার দেখো যদি ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে কি হবে, a বাই b টু দি পাওয়ার n, এই সূচকটা এই পাওয়ারটা a এর উপরে আছে b এর উপরে আছে, তাহলে তুমি দেখো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আবার দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, দ্যাট মিন্স সূচকের উপর যদি সূচক থাকে তখন আমরা সেটা কিভাবে লিখি, সূচকের উপর সূচক থাকে, যেমন ধরো a এর উপরে পাওয়ার m, এর উপরে পাওয়ার m, তার উপরে পাওয়ার দিলাম আমি m, একটু খেয়াল করো বেস কত আছে, ভিত্তি কত আছে a, তার উপর পাওয়ার m, তার উপর পাওয়ার কত n, তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার m এর সাথে n গুণ করলে হয় m n। বাস্তব উদাহরণ দেখো, যেমন আমি লিখলাম x স্কয়ার, তার উপরে পাওয়ার আমি দিলাম 7, অনেকে ভুলে তোমরা কি করে ফেলো, এই কি করো x টু দি পাওয়ার অনেকে 9 লিখে ফেলো, কিন্তু এটা ভুল, কিন্তু পাওয়ারের পাওয়ার অলওয়েজ কি হবে, গুণ হবে, পাওয়ারের পাওয়ারে কি হবে, গুণ হবে, কিন্তু 7 গুণে কত হবে 14, তাহলে x টু দি পাওয়ার কত হবে 14, আমরা এভাবে লিখব। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এই সূচক লাগলে তুমি চ্যাপ্টার নেই, আমি যদি এরকম লিখি কোন চলকের উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান সবসময় কি আসবে 1 আসবে। যেমন চলক কি রকম, আমি লিখলাম যেমন ধরো a টু দি পাওয়ার 0, তার মানে কি 1, আমি x টু দি পাওয়ার 0, তার মানে কি 1, কিংবা কোন কারণে যদি কোন সংখ্যার উপর যদি 0 আসে, যেমন ধরো 5 টু দি পাওয়ার 0, তার মানে কত আসবে 1 আসবে। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে a is not equal 0, এর মানটা মানে কি, চলকের মানটা কখনোই কি হবে না, শূন্য হবে না। ঠিক একইভাবে এখানেও x is not equal to কত 0, চলকের মানটা কখনোই শূন্য হতে পারবে না, কারণ চলকের মান যদি শূন্য হয়, শূন্যের উপর পাওয়ার শূন্য দিলে এটা কি চলে আসে, অটোমেটিক শূন্য চলে আসে, তাহলে এটা আবার শূন্য হতে পারবে না। আবার লাস্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n, এই মাইনাসটা হচ্ছে ইনভার্স, আমরা ইংলিশে বলি ইনভার্স, বাংলায় বলে কি বিপরীতকরণ। তাহলে খেয়াল করো, আমরা কোন সংখ্যাকে কোন চলককে যদি বিপরীতকরণ করতে চাই তাহলে আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে ওই সংখ্যাকে কিংবা ওই চলককে আমরা কি করি 1 দিয়ে ভাগ করি। তার মানে যদি আমি বলি 5 এর বিপরীত কত, তাহলে আমি বলবো 1/5, 10 এর বিপরীত ফাংশন কত হবে 1/10, আমি যদি বলি x এর বিপরীত ফাংশন কি 1/x, তাহলে এই যেমন ইনভার্স এর বিপরীত করতে কইছি, তাহলে এই মাইনাসটা সরানোর জন্য তোমাকে কি করতে হবে 1 ভাগ করতে হবে n টু দি পাওয়ার n। তাহলে আমরা কি করব, যদি a ইনভার্স n যদি থাকে, এই মাইনাসটাই হচ্ছে, এই মাইনাসটা দূর করার জন্য আমরা নিয়ে আসছি কি 1 বাই কত হবে, মাইনাস যখন চলে গেছে n টু দি পাওয়ার কত n। মনে করবা কোন কিছুকে বিপরীতকরণ মানে কি 1 দিয়ে কতকে কি করতে হবে ভাগ করতে হবে। এখানে একটা শর্ত আছে তোমাদের প্রায় অবজেক্টিভের মধ্যে আসে, সেটা হচ্ছে a is not equal to 0, তার মানে কি এই ভিত্তির মানটা কখনো শূন্য হতে পারবে না, এবং n belongs to কত ন্যাচারাল নাম্বার, তার মানে কি এই n এই পাওয়ারটা সবসময় কি হবে স্বাভাবিক সংখ্যা হবে। এটা মানে হচ্ছে এর ভিত্তি কখনো শূন্য হতে পারবে না, মানে এই ভিত্তিটা কখনো শূন্য হতে পারবে না, এবং n এই n এর মানটা যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হবে। এই সংখ্যাটা সবসময় মনে রাখবে, কারণ অবজেক্টিভের মধ্যে তোমাদের প্রায়োরিটি এই সংখ্যাগুলো কি আসে। শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এতক্ষণ তো সূত্র নিয়ে আমি একটু ডিসকাস করলাম,
আরেকটা সূত্র আছে, যেমন কোন অংশের মধ্যে এই রুট সমান সমান কি লিখি আমরা, রুট সমান সমান কি হবে, কিংবা তার আগে আমি জিনিসটা অনেকে আমরা করি কি করি, যেমন ধরো রুট x তার উপরে স্কয়ার করলাম, আমরা করি কি স্কয়ার রুট। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময় করি কি এরকম অঙ্কের মধ্যে আমরা কি করি স্কয়ার রুট কেটে দিই, তার মানে আমরা কি লিখি x। কিন্তু তোমরা আগে কি জানো আমরা কিভাবে স্কয়ার রুট কাটা যায়? হয়তো অনেকেই জানো না, কিংবা তোমাদের অধিকাংশই জানো না স্কয়ার রুট কিভাবে কাটা যায়। একটু বাস্তবে খেয়াল করো, এই রুট এর অরিজিনাল মান হচ্ছে কত, হাফ। এই রুটের গাণিতিক মান হচ্ছে কত, হাফ। একটু খেয়াল করো, তাহলে এই যে আমি যে লিখলাম রুট x তার উপরে স্কয়ার, তাহলে একটু খেয়াল করে ব্র্যাকেটের মধ্যে x, এই রুটের মান কত, হাফ, তার উপরে পাওয়ার কত, স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার, আমি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে হাফ গুণ কত, 2। তাহলে খেয়াল করো এই x এই 2 টু কাটা, তাহলে এর উপর মান কত হলো 1, তার মানে x টু কত, x। তাহলে দেখো এই আমরা অঙ্কের মধ্যে এটা ব্যবহার করি, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এর ডিটেইলস হচ্ছে এটা, রুটের মান হচ্ছে হাফ। এখন এই হাফ রুটে কিভাবে কাটা যায়, কাটানোর উপরে এভাবে x থাকে, আর তোমরা করে কি স্কয়ার রুট করে x লিখে দিবে, কিন্তু আমরা অনেকে জানি না আসলে x কিভাবে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ আমি এভাবে করে দিছি, তাহলে তোমরা নিশ্চয়ই শিখে নেবে। আরেকটা জিনিস আছে এখানে রুটের বিষয়, সেটা হচ্ছে আমি যদি লিখি ঘন রুট, আমি লিখলাম রুট ঘন রুট x, তারপর লিখলাম 5 রুট y। আসলে এগুলো আমি কিভাবে লিখব, শিক্ষার্থী একটু খেয়াল করো, রুটের কর্নারে কোন মান যদি উল্লেখ করা থাকে তাহলে মনে করবা 1 কত হবে। যদি এখানে 3 না থাকতো তাহলে আমি কি লিখতাম, রুটের মান হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ লিখতাম। এখানে যদি 5 না থাকতো শুধু রুট থাকতো তাহলে y টু দি পাওয়ার আমি হাফ লিখতাম। কিন্তু রুটের কর্নারে যদি কোনো মান উল্লেখ করা থাকে 1 তত হবে, তাহলে কি হবে x টু দি পাওয়ার 1 কত, 3। ঠিক একই ভাবে এখানে কি হবে, যেহেতু এখানে রুটের কর্নারে মান উল্লেখ করা আছে, এখানে কি হবে y টু দি পাওয়ার 1/5। শিক্ষার্থীবৃন্দ এখন বুঝতে পারছো, আমি আশা করব এখন তোমাদের রুট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার 1, a টু দি পাওয়ার x is equal to a টু দি পাওয়ার y। এটা যদি হয় তখন আমরা কি নিব, তখন আমাদের নিতে হবে x is equal to y। এখানে খেয়াল করো, যদি বৃত্তি বৃত্তি সেম থাকে, দেখো বাম পাশে বৃত্তিগত a, ডান পাশে বৃত্তিগত a, তার মানে বাম পাশ এবং ডান পাশের বৃত্তি যদি একই থাকে তাহলে আমরা বৃত্তি বাদ দিয়ে আমরা সূচক দিয়ে পাওয়ার নিয়ে কাজ করব। তাহলে পাওয়ার নিয়ে কাজ করলে কি হবে, x = y, এটাই হবে आंसर। আবার ঠিক একই ভাবে যদি a টু দি পাওয়ার x is equal to b টু দি পাওয়ার x, যদি এরকম হয় a টু দি পাওয়ার x is equal to b টু দি পাওয়ার x, তাহলে শিক্ষার্থীরা যদি খেয়াল করে দেখো, এই পাশে বৃত্তি হচ্ছে a, পাওয়ার হচ্ছে x, ডান পাশে বৃত্তি হচ্ছে b আর পাওয়ার হচ্ছে কত, x। তাহলে একটু খেয়াল করুন উভয় পাশে কোন জিনিসটা মিল আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি উভয়ের বৃত্তি কিন্তু ভিন্ন, পাওয়ার কিংবা সূচক কিন্তু একই। তাহলে এখানে তুমি আগে বলে যদি বৃত্তি মিল থাকে তাহলে বৃত্তি বাদ দিয়ে তুমি সূচক নিয়ে কাজ করবে। এখন যদি বৃত্তি ভিন্ন থাকে, সূচক যদি একই থাকে, তখন সূচক বাদ দিয়ে আমি বৃত্তি নিয়ে কাজ করব। তাহলে বৃত্তি যদি নেই তাহলে কি হবে, a = b। ঠিক আছে, এখানে দেখো দুইটা শর্তের জন্য, দুইটা কন্ডিশনের জন্য দুইটা কন্ডিশন এখানে আছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে a greater than 0 এবং h not equal কত 1। এটার মানে কি হচ্ছে,
0 থেকে বৃত্তির মানটা অবশ্যই বড় হবে, কিন্তু কি হবে না 1 হবে না। 0 তো হবে না, 0 থেকে বড় হবে। এখন প্রশ্ন তোলা থাকতে পারে স্যার 0 থেকে তো 1 তো বড়, কিন্তু না, কন্ডিশনে বলা আছে কি 1 ও হতে পারবে না। আবার এই কন্ডিশনে কি বলা আছে, এই কোণে সেকেন্ড কন্ডিশনে বলা আছে a greater than 0, b greater than 0 এবং x is not equal to 0। তার মানে কি এখানে খেয়াল করো, এখানে বৃত্তি হচ্ছে a, এখানে বৃত্তি হচ্ছে কত b। তার মানে এই বৃত্তিগুলো সবসময় 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে এবং সূচক কখনোই শূন্য হতে পারবে না। কারণ সূচক শূন্য হলে তুমি জানো কি কোন চলকের উপর পাওয়ার যদি শূন্য থাকে তার মানে 1 চলে আসবে। সো এখানে কি 0 হতে পারবে না। এখন আমি যদি বাস্তবিক একটা অঙ্ক করে দিতে পারি কিরকম একটু খেয়াল করো। আমি যদি লিখি 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমি লিখলাম কত 32। এখন এটা তোমাদের কি করতে হবে, ভাঙতে হবে। 4 কে কিভাবে ভাঙা যায়, 2 স্কয়ার তোমরা সবাই জানো। পাওয়ার কত আছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 32। এখন আমি সেই আগের সূত্রের মতো তোমাদের দেখাইছি, পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে। তাহলে কি হবে বৃদ্ধি 2 2 দিয়ে এটা গুণ করে দাও, 2 দিয়ে x এর গুণ করলে 2x, 2 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 2 ইজ ইকুয়াল টু। এখন যেহেতু এই বাম পাশে খেয়াল করো বৃত্তি কত আছে 2, তাহলে তোমাকে চোখ বন্ধ করে ডান পাশে তুমি 2 বৃত্তি লিখে ফেলবা। এখন কথা হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 আসে সেটা তুমি কি করবা ক্যালকুলেশন করে বের করবা। আমি যদি 2 এর উপরে পাওয়ার যদি 2 দেই হয় 4, যদি 3 দেই হয় 8, 4 দিলে কত হয় 16, 5 দিলে কত হয় 32। তুমি এভাবে নিজের খাতায় সাইন করে তুমি এটা বের করবে। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র বললাম, উভয়ের যদি বৃত্তি সেম হয়, উভয় পাশে যদি বৃত্তি সেম হয়, এখানে এই পাশে তো বৃত্তি 2, এই পাশে কত আছে 2, তাহলে আমরা বৃত্তি বাদ দিয়ে আমরা কি করব সূচক নিয়ে কাজ করব। সূচক কত আছে 2x 2 কত 5, তাহলে 2x, তাহলে 2 টা ওই পাশে নিয়ে যাও, 5 কত 2 বা x 3, এই 2টা যত গুণাকার আছে নাম্বার সেখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সে আগের আলোচনার ভিত্তিতে আমি তোমাদের এই গণিতটা আমি করে দিলাম, তোমরা বাস্তবিক উদাহরণটা আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আমার ক্লাসে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে লগারিদমের বেসিক আলোচনায় দেখা হবে।